জনাব ইকবাল হাবিব, আরেকটা বিষয় হচ্ছে হাতির ঝিল নিয়ে আপনার যেরকম সুখকর স্মৃতি আছে, আমাদের কাছে নগরবাসী হিসাবে কিছুটা দুঃখের অবশ্যই অবশ্যই ঘটনা আছে। যেমন হাতির ঝিল দিয়ে যদি এখন আমরা প্রবেশ করি, দেখা গেল যে একটা ড্রেনের মধ্য দিয়ে গেলে যেমন দুর্গন্ধ নাকে চলে আসে, একদিক দিয়ে সবুজের হাতছানি যেমন আছে, আপনার পয়নালার একটা প্রবাহ। প্রবাহ আছে। তো সব মিলিয়ে হাতির ঝিল নিয়ে তো আপনাদের যখন পরিকল্পনা ছিল, আপনারা দেশবাসীকে শুনিয়েছেন সেখানে সুপেয় পানির জলাধার হবে, মিঠা পানিতে মাছ চাষ হবে, আমাদের সন্তানরা সেখানে সাঁতার কাটবে। সেই স্পিরিটের উপর দাঁড়িয়ে হচ্ছে হাতের জন্য ওই সময় প্রায় ৩,৫০০ কোটি টাকা কম বেশ প্রকল্প ছিল। ৫,০০০ একটা কোটি টাকা। ৫,০০০ কোটি টাকা পরে যেটা বেড়ে হয়েছে ৫,০০০ কোটি টাকার উপরে। তো আপনার কাছে কি মনে হয় যে আমাদের আসলে কোথায় মিঠা পানির মাছ, কোথায় সুপেয় পানি, কোথায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান, আমরা সাঁতার কাটবো, আমাদের বড় একটা ওয়াটার বডি থাকবে, নিজস্ব রিজার্ভার থাকবে, এগুলো তো বাস্তবে কিছুই হয়নি। আসলে কয়েকটা গাছ নিয়ে কি আপনি শুধু গর্ববোধ করছেন, নাকি না আরও অনেক কিছু থাকার সুযোগ ছিল? আমি অন্যভাবে দেখি। আপনাকে মনে রাখতে হবে যে আমরা সবাই মিলে যদি অপরাধ বোধে থাকি, সবাই মিলে যদি ব্যক্তি নির্ভরতায় থাকি, হঠাৎ করে একটা জায়গা খুব পরিষ্কার করে বেহেশতের মাটি বানিয়ে ফেলবেন, সম্ভব না। হাতির ঝিল প্রকল্পটি নিয়ে প্রথম যে মামলা হয়, প্রকল্প শেষ হওয়ার পর তার চারপাশে রেস্টুরেন্টের জন্য, মঞ্জিল মোর্শেদের সাথে সেই মামলার একজন হচ্ছে এই আসামি। আমি মামলা করেছি। কেন মঞ্জিল মোর্শেদ সাহেবের সাথে গিয়ে মামলাটা করতে হলো? নিজের সন্তানের বিরুদ্ধে কেউ মামলা করে? আমি করেছি। যখন সে ড্রাগ এডিক্ট হয়ে যায় তখন মামলাই করতে হয়, কোনো উপায় নেই, পুলিশে দিয়ে দিতে হয় মাঝে মাঝে। এবং এর যে প্রকল্পের সাথে যে প্রচণ্ড রকম প্রতারণা করেছে ওয়াসা কিন্তু এটা কিন্তু সমন্বিত প্রজেক্ট। এলজিডি করেছে আর্কিটেকচার এবং ইনফ্রাস্ট্রাকচার, রাজুক করেছে পুরো প্রকল্পের সামগ্রিক মালিকানা, আর্মি করেছে এক্সিকিউশন, ওয়াসা করছিল এই পয় ব্যবস্থাপনা। এই দুপাশে বিরাট ড্রেনেজ সিস্টেমে হিউজ খরচ করে প্রকল্প অর্থ ব্যয় করা হয়েছে। কিন্তু ওয়াসা এইখানে পয় কানেকশনটা এইখানের মধ্যে দেওয়ার যে দায়িত্ব, তার পরের অংশ সেটা করা থেকে নিজেদের অব্যাহতি দিয়েছে নিজেরা নিজেদেরকে। এবং দাসের গান্ধী প্রকল্প কিন্তু এই প্রকল্পের একটি পার্ট। ফান্ডিংয়ের প্যানেজ করা যায়নি। সাবিন কবলের সৌদি একটা ফান্ড ছিল, সরে যাওয়াতে এটা ওই সময় হয়নি, পরবর্তী হয়েছে। এখনও সেখানে এই পয় মিশ্রিত স্টর্ম ড্রেনেজ ওখানে কানেক্ট করা হয়েছে, শুধু পয় যাওয়ার কথা ছিল। এই যে ওয়াসা পয়কে পৃথকীকরণ করে এখানে শুধু, কারণ এটা আমরা করেছি বাড়িপাত ধারণ অঞ্চল হিসেবে, বাড়িপাতকে আমরা আসে দিতে হবে, কিন্তু সে বাড়িপাতের মধ্যে যদি আপনি পয় ঢুকে দেন এবং তারপরে এখানে আপনি পরিষ্কার পানি আশা খোঁজেন, নিশ্চয়ই ভয়ঙ্কর। আপনি এর সিকিউরিটি ম্যানেজমেন্ট মেনটেন্যান্সের জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করে, সেটা আমরা তৈরি করে দিয়েছি, অ্যাপ্রুভাল নিলেন, কিন্তু রাজক সেটা করলো না। আর্মি যাওয়ার পরে ওটা এখন আস্তে আস্তে হয়ে গেল হত্যাকাণ্ডের জায়গা। মানে কারো মারতে চাও ওখানে নিয়ে যাও, কোনো বাতি নাই, কোনো সিকিউরিটি নাই, মেনটেন্যান্স নাই। পৃথিবীর যে কোনো সভ্য দেশে এরকম একটা প্রকল্পের প্রতি বছর তার 8 থেকে 10% ব্যয় করতে হয় প্রকল্প ব্যয়। ধরেন 500 কোটি টাকা যদি এটা ব্যয় হয়ে থাকে, প্রতি বছর 50 কোটি টাকা মিনিমাম আপনাকে ব্যয় করতে হবে ম্যানেজমেন্ট মেনটেন্যান্সে। সেগুলো আমরা কাগজ কলমে দেখিয়েছি। আপনি ব্যয় করবেন না, সিকিউরিটি রাখবেন না, কোনো মেনটেন্যান্স করবেন না, এবং এই পয় ব্যবস্থাপনাকে উন্মুক্তভাবে আসতে দেবেন তেজগাঁ থেকে শিল্প বর্জ্য সহ। আর পুরো পান্থপথ ধরে এই যে উল্টো পাশের যে আমরা ঢাল বলতাম, কাঁঠাল বাগান ঢাল, ওই যে নিচু অঞ্চল যেখানে ওই পুরো অঞ্চলটা হলো জলাভূমি, সেখানে ভরাট করে বাড়ি বানিয়েছেন। তাদের পয়র লাইন কিন্তু এই হাতের ঝিলের পানির থেকেও নিচে, তাকে পাম্প করে করে আপনি সরাসরি এর মধ্যে ঢেলে দেবেন। আর ভাববেন ওই স্থপতির দোষ যারা ডিজাইন করেছিল। অবশ্যই সেক্ষেত্রে তাহলে আমি আসামি, অবশ্যই। কারণ পরবর্তী পর্যায়ে আপনি আমাকে ওই শাসনটা যদি দিতেন যে 1 ইঞ্চি পরিবর্তন করা যাবে না, তাহলে হয়তো হাতের ঝিল অবস্থা হতো না। আমরা সবাই মিলে যখন নির্দয়ভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি চর্চিত কবিতায়, গানে নদী ও নারীর কথা বলি, সবচেয়ে নির্যাতন করি নদী ও নারীকে, এখানে একই ঘটনা ঘটেছে। সবচেয়ে ভালোবাসলাম এবং সবার বেশি টর্চার তাকেই করলাম। আজকে এটি একটি টর্চারে জরাজীর্ণ, সে অপরাধবোধ অবশ্যই আমাকে পীড়া দেয়।